দীর্ঘ ১৭ বছরের কঠিন আন্দোলন, রাজপথের টানা লড়াই আর নানা ধরনের দমনপীড়ন পার করে এবার নতুন এক অধ্যায়ের সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দলটি এখন সরকার গঠনের পাশাপাশি সংসদের অন্যান্য বিষয়গুলো নিয়ে ব্যস্ত সময় পার করছে। তবে এই মুহূর্তে দলের ভেতরে এবং রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সংরক্ষিত নারী আসন। কারা যাচ্ছেন সংসদে, কার জায়গা হচ্ছে আর কে বাদ পড়ছেন, তা নিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত চলছে ব্যাপক দৌড়ঝাঁপ ও হিসাব নিকাশ। বিশেষ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মেয়ে কিংবা সালাহুদ্দিন আহমদের স্ত্রীর মতো আলোচিত নামগুলো যখন এই সম্ভাব্য তালিকায় উঠে আসে, তখন সাধারণ মানুষের আগ্রহের আর কোনো কমতি থাকে না। আজ আমরা আলোচনা করব সংরক্ষিত নারী আসনে বিএনপির এই বিশাল মনোনয়ন দৌড়ে কারা এগিয়ে আছেন এবং দলটির ভেতরে এই মুহূর্তে ঠিক কী ধরনের প্রক্রিয়া চলছে। জাতীয় নির্বাচনের পর সরাসরি ভোটে জয়ী সংসদ সদস্যদের গেজেট এরই মধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত 12ই ফেব্রুয়ারি 296টি আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয়। নিয়ম অনুযায়ী সরাসরি ভোটে যে দল যতটি আসন পায়, সংসদে তার আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সেই হিসেবে জাতীয় সংসদের মোট 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 35টি আসন পেতে যাচ্ছে বিএনপি জোট। অন্যদিকে জামায়াত জোট পেতে পারে 13টি আসন। এত বিপুল সংখ্যক আসন পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই প্রার্থী হওয়ার আগ্রহীদের তালিকাটাও এবার অনেক লম্বা হয়েছে। দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকার পর এবার দলের অনেক ত্যাগী নেত্রী চাইছেন সংসদে গিয়ে জনগণের কথা বলতে। নির্বাচন কমিশনও তাদের দাপ্তরিক কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা এরই মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে সেই তালিকার যাচাই বাছাইয়ের কাজ চলছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা হল আগামী 7 থেকে 10ই এপ্রিলের মধ্যে সংরক্ষিত নারী আসনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদ জানিয়েছেন, আগামী 6ই এপ্রিল কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সেই সভাতেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং তফসিল ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। তাই সময় যত ঘনিয়ে আসছে, মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতাও তত বাড়ছে। দলীয় কার্যালয় থেকে শুরু করে শীর্ষ নেতাদের বাসভবনে তাদের যাতায়াত এখন চোখে পড়ার মতো। বিএনপির জন্য এবার এই 35টি আসনে প্রার্থী বাছাই করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ দলের ভেতরে যোগ্য ও ত্যাগী প্রার্থীর কোনো অভাব নেই। রাজপথে সব সময় সক্রিয় থাকা নেত্রী, মহিলা দল এবং ছাত্রদল থেকে উঠে আসা পরীক্ষিত নেত্রীরা এই মনোনয়নের দৌড়ে স্বাভাবিকভাবেই সামনের সারিতে আছেন। একই সাথে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখেরাও বসে নেই। তারাও নানাভাবে নিজেদের অবস্থান তুলে ধরছেন। অনেকেই দলের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, আবার অনেকেই দলের শীর্ষ নেতাদের সাথে সরাসরি দেখা করে নিজেদের রাজনৈতিক অতীত ও দলের প্রতি অবদানের কথা তুলে ধরে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, এই বিপুল সংখ্যক প্রার্থীর মধ্য থেকে সঠিক মানুষ বেছে নেওয়ার জন্য এবার বেশ কয়েকটি সুনির্দিষ্ট মাপকাঠি বিবেচনা করা হচ্ছে। মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিক অবদান এবং আন্দোলন সংগ্রামে কার কতটা ভূমিকা ছিল তার ওপর। বিগত বছরগুলোতে যারা দলের জন্য মাঠে থেকেছেন, নানা প্রতিকূলতার শিকার হয়েছেন, তাদের কাজের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। পাশাপাশি নারী নেতৃত্বের বিকাশ এবং তরুণদের রাজনীতিতে আরও বেশি সুযোগ দেওয়ার বিষয়টিও দলের শীর্ষ নেতৃত্বের ভাবনায় রয়েছে। এর বাইরে অতীতের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও গুরুতর আহত সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদেরও বিশেষ বিবেচনায় রাখা হচ্ছে, যাতে তাদের ত্যাগের একটি সম্মানজনক স্বীকৃতি দেওয়া যায়। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় বেশ গুরুত্বের সাথে অগ্রাধিকার পেতে পারে। যেমন 2008 সালের সংরক্ষিত আসনের সংসদ সদস্যা এবং 2018 সালের নির্বাচনে অংশ নেওয়া নারীদের এবার অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে দলের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন। এমনকি সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা বিভিন্ন কারণে সরাসরি আসনে দলের মনোনয়ন পাননি, তারাও এবার সংরক্ষিত আসনের জন্য প্রাধান্য পেতে পারেন। এই সব মিলিয়ে প্রার্থীদের একটি দীর্ঘ তালিকা তৈরি হয়েছে, যা থেকে ধাপে ধাপে চূড়ান্ত নামগুলো বাছাই করা হবে। আলোচনার একদম শীর্ষ পর্যায়ে আছেন এমন কয়েকজন নেত্রীর কথা এবার বলা যাক।
সালের নবম সংসদ নির্বাচনে বিএনপির চরম বিপর্যয়ের মধ্যেও কক্সবাজার 1 আসন থেকে হাসিনা আহমদ এবং সিরাজগঞ্জ 2 আসন থেকে রুমানা আহমদ ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। তারা 2018 সালের বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনেও তীব্র প্রতিকূলতা এবং নানা বাধা বিপত্তির ভেতরেও সাহসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিগত সময়ের সব আন্দোলন সংগ্রামে তাদের অনেক বড় অবদান রয়েছে। হাসিনা আহমদ হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদের স্ত্রী, আর রুমানা আহমদ হলেন আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী। জানা গেছে সংরক্ষিত আসনে মনোনয়নের দৌড়ে এই দুজন বেশ শক্ত অবস্থানে আছেন এবং অন্য অনেকের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন। এর পাশাপাশি নবম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্যরাও বেশ জোরালো আলোচনায় আছেন। সে সময় সংসদের ভেতরে নিজেদের সাবলীল বক্তব্যের মাধ্যমে তারা যেমন সবসময় পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখতেন, ঠিক তেমনি সংসদের বাইরে বিগত সময়ের দীর্ঘ আন্দোলন সংগ্রামেও তারা রাজপথে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই তালিকায় আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি, মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক সাইয়েদা আশিফা আশরাফি পাপিয়া এবং মিডিয়া সেলের সদস্যা শাম্মী আক্তার। এছাড়া প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা এবং নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানুর নামও এই দৌড়ে বেশ জোড়াসোড়ে শোনা যাচ্ছে। নবম সংসদের পাশাপাশি অষ্টম সংসদের সদস্যা ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমদ এবং ইয়াসমিন আরা হকও এই মনোনয়নের দৌড়ে বেশ ভালোভাবে টিকে আছেন। তৃণমূলের সাথে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে দলের ভেতরে তাদের আলাদা কদর রয়েছে। এর বাইরে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক মহানন্তা শিরিন সুলতানাও আলোচনায় আছেন। তিনি দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের স্ত্রী। রাজনীতির মাঠে তাদের দুজনেরই দীর্ঘদিনের পরিচিতি এবং অসামান্য অবদান রয়েছে, যা শিরিন সুলতানাকে এই প্রতিযোগিতায় একটি শক্ত ভিত এনে দিচ্ছে। তবে এবার সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদের সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের স্ত্রী এবং মেয়েদের নাম। এই তালিকায় বেশ কয়েকজন সুপরিচিত নেতার পরিবারের সদস্যরা রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। বিগত বছরগুলোতে তার স্বামীর অবর্তমানে দলের নেতাকর্মীদের সাথে তার নিয়মিত যোগাযোগ এবং স্থির ভূমিকা অনেকেই অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ও রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরীর নামও বেশ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। এই তালিকায় আরও আছেন বিএনপির সংসদমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন এবং বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এমি কাইয়ুমের স্ত্রী শামিমী আরা বেগম। এছাড়াও বিএনপির সাবেক এমপি এটিএম ওয়ালি আকরামের মেয়ে এবং সেক্টর কমান্ডার হামিদুর খানের পুত্রবধূ রিপা ওয়ালি খানও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম একজন। বিগত দিনের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের সদস্যদের প্রতিও দলের বিশেষ সহানুভূতি রয়েছে। স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রসাধন মরহুম শাফিউল বাড়ির স্ত্রী বিথিকা বিনতে হুসাইনের নাম ঠিক এই কারণেই বেশ সম্মানজনকভাবে আলোচনায় উঠে এসেছে। এছাড়া দলের প্রাচীন ও প্রয়াত নেতাদের স্মরণ করে তাদের পরিবারের সদস্যদেরও মূল্যায়নের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই তালিকায় আছেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, মরহুম মহাসচিব আব্দুস সালাম তালুকদারের একমাত্র মেয়ে ব্যারিস্টার সালিমা বেগম আরুনি এবং বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা। শুধু কেন্দ্রীয় নেতাদের পরিবারের সদস্যরাই নন, তৃণমূল থেকে রাজনীতি করে ধাপে ধাপে উঠে আসা নেত্রীরাও এই প্রতিযোগিতায় সমান তালে পাল্লা দিচ্ছেন। এদের মধ্যে অন্যতম হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদিকা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু। পাশাপাশি ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা সাবেক ভিপি অধ্যাপিকা নাজমা সুলতানা ঝংকারের নামও বেশ ভালোভাবে উচ্চারিত হচ্ছে। তিনি 1996 সালে কুমিল্লা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। ছাত্র রাজনীতি শেষ করে তিনি সফলভাবে মহিলা দলের দায়িত্বও পালন করেছেন। এমন তৃণমূল পরীক্ষিত নেত্রীদের সংসদে দেখলে দলের সাধারণ কর্মীরাও অনেক বেশি উৎসাহ পাবেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরাসরি জনগণের ভোটে অংশ নেওয়া নারী প্রার্থীরাও সংরক্ষিত আসনের অনেক বড় দাবিদার। ওই নির্বাচনে মোট 9 জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করেছিলেন। এদের মধ্যে 3 জন তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত পরাজিত হন।
এরা হলেন শেরপুর 1 আসনের সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, যশোর 2 আসনের সাবিরা সুলতানা এবং ঢাকা 14 আসনের মায়ের ডাকের সমন্বয়িকা সানজিদা ইসলাম তুলি। দলীয় সূত্রের গভীর তথ্যানুযায়ী সরাসরি নির্বাচনে অংশ নিয়ে দলের পক্ষে যে ব্যাপক জনসমর্থন তারা তৈরি করেছিলেন, তার মূল্যায়ন হিসেবে এই 3 জনকে সংসদের সংরক্ষিত আসনে দেখার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। রাজনীতির মূল ধারার বাইরের কিছু পরিচিত মুখও এই দৌড়ে সামিল হয়েছেন। বিশেষ করে সাংস্কৃতিক কর্মী এবং পেশাজীবীদের একটি অংশ সব সময়ই দলের সাথে সম্পৃক্ত ছিলেন। এই তালিকায় সবার আগে আছেন প্রসিদ্ধ কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা। গানের পাশাপাশি রাজনীতিতেও তিনি দীর্ঘ সময় ধরে নিজের একটি পরিচ্ছন্ন অবস্থান তৈরি করেছেন। এছাড়া পটুয়াখালী 2 আসনের সালমা আলম এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন খানও শীর্ষ নেতৃত্বের বিবেচনার তালিকায় খুব ভালোভাবেই রয়েছেন।